যখন আমরা আবিষ্কার করলাম মাটি খোঁড়াখুড়ি পরিশ্রমের কাজ, আমরা চলে এসেছি নতুন পর্বে। গত পর্বটা শেষ হয়েছিল উপর দেখা একটা ভয়াবহ স্বপ্ন দিয়ে। থাক, সেই স্বপ্নটা কী ছিল সেটা যদি আপনারা জানতে চান তাহলে গত পর্বের ভিডিওটা একটু দেখে নিন। আপাতত আমরা মাটি খোঁড়াখুড়ি খুবই পরিশ্রমের কাজ, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। কথা না, মানে দেখি কি হয় আর কি। নৌকা ছাড়ার আগে কাউসার আমাকে আর রঞ্জুকে জিজ্ঞাসা করলো, এই তোমরা সাঁতার জানো? আমি আর রঞ্জু মাথা নাড়লাম, তবে যথেষ্ট দুর্বলভাবে। জোরে মাথা নাড়ার উপায় নাই, কারণ আমরা সাঁতার শিখেছি এবং একটা সুইমিং পুলে। যখন সুইমিং পুলের মাঝে আমাদের সাঁতারের টিচার দাঁড়িয়ে থাকতো। কাজেই নদীতে যদি নৌকা ডুবে যায় তাহলে সাঁতার কেটে তীরে আসতে পারার কোনো সম্ভাবনা নাই। তবে হাত পা দাপাদাপি করে যথেষ্ট জোরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে পারবো যতক্ষণ না পর্যন্ত কেউ এসে আমাদের উদ্ধার করতে পারে। আশ্চর্য, লোকটা মনের কথা বারবার কীভাবে বলে দিতে পারে আমার মাথায় ঢোকে না। জাস্ট বাদ ইগনোর। কাউসার নদীতে নেমে নৌকাটাকে ধাক্কা দিয়ে একটু গভীর পানিতে নিয়ে গেল এবং লাফিয়ে নৌকার পেছনে বসে বৈঠাটা হাতে তুলে নিল। ছোট নৌকা, তার মাঝে আমরা 5 জন। জঙ্গলের ভিতরে সেই মন্দিরে নৌকা করে যাওয়ার কোনো দরকার নাই, কিন্তু অনেক চিন্তাভাবনা করে নৌকার ব্যবস্থাটা করা হয়েছে। মন্দিরে মাটি খোঁড়ার জন্য আমাদের খন্তা, শাবল, কোদাল এগুলো দরকার। সেগুলো ঘাড়ে করে রওনা দিলে সবাই জিজ্ঞাসা করবে এগুলো নিয়ে আমরা কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, আরও হাজারটা প্রশ্ন। কিন্তু একটা নৌকায় তুলে সাবধানে যদি তুলে ফেলা যায় তাহলে তো সেটা কেউ দেখতে পাচ্ছে না। এমনিতে যেহেতু বলা হয়েছে আমরা বনভোজন করতে যাচ্ছি, তাই ডেচকি, হাঁড়ি, পাতিল, চাল, ডাল, তেল, লবণ এসব তো নেওয়া হয়েছেই। শুধু তাই না, একটা মুরগও নেওয়া হয়েছে। আমি অবশ্য এখনও বিশ্বাস করতে পারছি না যে একটা গহীন জঙ্গলে গিয়ে আমরা মোরগ জবাই করে কাটাকুটি করে রান্না করতে পারবো। যাই হোক, কাউসার শুকনা পাতলা হলেও তার গায়ে বেশ জোর। বেশ সহজেই সে নৌকাটা বেয়ে নিয়ে যাচ্ছে। কুসুম নৌকার সামনে আরেকটা বৈঠা নিয়ে কাউসারকে সাহায্য করার জন্য মাঝে মাঝে নৌকা বাইছে। বদরুল নৌকার মাঝামাঝি বসে নদীতে পা ডুবিয়ে পানি ছিটিয়েই যাচ্ছে এবং ছিটিয়েই যাচ্ছে। মাঝে মাঝে কখনো কাউসার না হয় কুসুমের বকুনি খাচ্ছে। আমি আর রঞ্জু নৌকার মাঝামাঝি জুবুধুবু হয়ে বসে আছি। একবার একটু দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু নৌকাটা এতই জোরে দুলে উঠলো যে আরেকটু হলে পড়েই যেতাম। তাই এখন নৌকার গলিয়ে ল্যাটা মেরে বসে আছি। গতরাতে আমরা আমেরিকান কোম্পানির থেকে যে সকল খবর পেয়েছি এবং তারপর কার্টুনে কি দেখেছি এবং সেখান থেকে AK-47 দিয়ে কি ভয়ঙ্কর কাজ করে এসেছি সেগুলো অবশ্য কুসুম বা কাউসার কাউকে বলার সুযোগ পাইনি। বদরুলের সামনে আমরা এটা নিয়ে অবশ্য আলোচনাও করতে চাই না, সে বাচ্চা মানুষ হাজার হোক। এটা শুনে কাকে কি কখন বলে দিবে কে জানে। যখন সে আশেপাশে থাকবে না তখন হয়তো গত রাতের কাহিনীটা কুসুম বা কাউসারকে বলতে পারি। দেখতে দেখতেই আমাদের নৌকাটা সেই রাজহাঁসের মতো সাদা লঞ্চটার কাছে চলে এসেছে। লঞ্চটা ঘাটের সাথে বাঁধা এবং পেছনের ডেকে 2টা চেয়ারে টিসটাস মহিলা আর আমেরিকান সাহেব মনে হয় মজা করে কিছু একটা খাচ্ছে। আমরা যখন লঞ্চটার খুব কাছে দিয়ে যাচ্ছি তখন বদরুল টিসটাস মহিলা আর আমেরিকান সাহেবকে দেখে খুবই উত্তেজিত হয়ে তাদের দিকে হাত নাড়তে লাগলো। টিসটাস মহিলাও হাসি হাসি মুখে বদরুলের দিকে তাকিয়ে হাত নাড়ল। বদরুল তাতে মহা খুশি হলো। তারপর বলতে লাগলো, ইয়ে, নায়িকা আমার দিকে হাত নেড়েছে, নায়িকা আমার দিকে হাত নেড়েছে। আমি বলে উঠলাম, এই মহিলা নায়িকা না তো। বদরুল মুখ কালো করে বলল, তাহলে এই মহিলা কি? এই মহিলা অন্য কিছু, তারা হয়তো অন্য কাজে এসছে। কি কাজে? রঞ্জু তখন বলে ওঠে, আরে ওরা সিসমিক সার্ভেতে এসছে। সেইটা আবার কি? তুমি বুঝবা না বাবা। বদরুল কিছুক্ষণ মনটা খারাপ করে বসে রইল এবং তারপর নদীতে আবার পা ডুবিয়ে পানি ছিটিয়ে কুসুম এবং কাউসারের বকা খেতে লাগলো। বেশ অনেকক্ষণ পর নৌকাটা নদীর বাঁকে এসে পৌঁছালো। জায়গাটা নির্জন এবং সেটা আমাদের জন্য অবশ্যই ভালো। আমরা তীরে নেমে নৌকাটাকে অনেকখানি শুকনায় তুলে গাছে বেঁধে রাখি। তারপর নৌকা থেকে জিনিসপত্র নামাতে শুরু করলাম। সব কিছু নামানোর পর আমরা জিনিসপত্র ঘাড়ে নিয়ে গহীন জঙ্গলের দিকে রওনা হলাম। একবার জঙ্গলে ঢোকার পর কেউ আমাদের দেখতে পাবে না। ধসে যাওয়া ভাঙা মন্দিরটা আবার আমাদেরকে খুঁজে বার করতে হলো। জায়গাটা মোটামুটি কোথায় আমরা যেহেতু জানতাম তাই খুব একটা বেশি ঝামেলাও হলো না। আর এর পরের বার যেন সহজে আসা যায় সেই জন্য কাউসার কয়েকটা গাছে শাবল দিয়ে দাগও কেটে দিল।
আমরা প্রথমে মন্দিরটার আশেপাশের আগাছা কেটে একটু পরিষ্কার করে নিলাম। আমরা যেহেতু বনভোজনের নাম করে এসেছি, তাই হাঁড়ি পাতিল সাজিয়ে একটা বনভোজন ভাব করে রাখা হলো। কাউসার এখনই মোরগটা জবাই করে ফেলতে চাচ্ছিল, কিন্তু কুসুম তাকে থামায়। বলে, এই শোন, খামোখা ঝামেলার মধ্যে যাবি না। আমরা এখানে মোটেও খাওয়া দাওয়া করতে আসিনি, মাটি খুঁড়তে এসেছি, বুঝেছিস? আমিও মাথা নাড়লাম। তবে কাউসার ইতস্তত করে বলে, আরে কিন্তু খাইতে তো হবে রে। আচ্ছা বাবা, বুঝেছি, তোকে মোরগ পোলাও খেতে হবে কে বলেছে? ডেচকির ভিতরে চাল ডাল আর ডিম আলু দিয়ে সিদ্ধ করে খেয়ে নিব। আমি আবার মাথা নাড়লাম। রঞ্জুও নাড়ল, তবে খুব একটা জোরে না। মনে হয় গ্রামের বাতাসে তার খাওয়ার রুচি বেড়ে গেছে। এখন তারা জোড়াতালি দিয়ে খেতে ভালো লাগে না, ভালো ভালো খেতেই তার মন চাই। সব কিছু একসাথে মিশিয়ে সিদ্ধ করে খিচুড়ি তৈরি করে ফেলতে বেশি সময় লাগবে না। তাই আমরা প্রথমেই খোঁড়াখুড়ির কাজের জন্য রেডি হলাম। ঠিক কোথায় শুরু করব সেটাই হচ্ছে বড় প্রশ্ন। রঞ্জু বলে, এই মন্দিরের নিচে নিশ্চয় একটা ঘর আছে, কাজেই যে কোনো জায়গাতে খুললেই হবে না? কুসুম বলে, মাঝামাঝি খোঁড়াটা আমার মনে হয় সবচেয়ে বেশি নিরাপদ। নিচে ঘর থাকলে সেখানে যাওয়ার সিঁড়িও তো থাকবে, আর সেটা তো ওপর থেকে দেখা যাওয়ার কথা। আমি বলি কি, দোয়া পরে একটা ঢিল ছুঁড়ে দাও, ঢিলটা যেখানে লাগবে সেখানেই খুঁজবে। এই বুদ্ধিটা বদরুল দেয়। বদরুলের এই বুদ্ধিটা কাউসারের পছন্দ হয়। সে আরও এক ধাপ এগিয়ে যায়। তারপর বলে, আরে আমার কাছে জিন্দা তাবিজ আছে, তাবিজটা মুখ করে চোখ বন্ধ করে যাব, দিয়ে তারপর যেখানে থামবো সেখানেই খুঁড়বো, বুঝেছ? আলোচনাটা উল্টা দিকে যেতে শুরু করেছে। সেটাকে থামানোর জন্য আমি বললাম, আচ্ছা আমি বলছি কি, আগে কোদাল নিয়ে ওপরে জোরে জোরে একটু বাড়ি দিয়ে দেখি, যেখান থেকে ফাঁকা আওয়াজ বের হবে সেখানেই খুঁজবো। আমার বুদ্ধিটা সবার মনে হলো পছন্দ হলো। রঞ্জু মুখটা একটু সুচালো করে বলল, বলেছিলাম না? কি বলেছিলি তুই? তোর চেহারায় বোকা বোকা ভাব থাকলেও তোর মাথায় বেশ বুদ্ধি। আর একবার যদি আমার চেহারা নিয়ে কথা বলিস তাহলে আমি তোর চেহারাটাই আউলে দিব। ব্যাপারটা দাঁত কিরমির করে বললাম আমি যদিও, কিন্তু জানি না রঞ্জু মহাশয় কতটা ভয় পেল। রঞ্জু বলে, আর আমি বুঝি না, তোর তো প্রশংসাই করলাম, ভালো কথা শুনে রাগ কেন করিস তুই? যাই হোক, রঞ্জুকে রাগ করার কারণ না বুঝিয়ে আমরা আমাদের কোদাল খন্তা এইসব নিয়ে পুরো এলাকার মাটিতে বাড়ি দিতে লাগলাম। সব জায়গাতেই মোটামুটি একই রকমই শব্দ হচ্ছিল। যখনই এই টেকনিকটার উপর আশা প্রায় ছেড়েই দিচ্ছিলাম, তখনই মনে হলো মাঝামাঝি একটা জায়গা থেকে একটুখানি ফাঁপা শব্দ হচ্ছে। আমরা সবাইকে ডাকলাম এবং শব্দটা শোনালাম। সবাই মাথা নাড়ল। আসলেই এই জায়গাটাতে বাড়ি দিলে শব্দটা একটু অন্যরকম ঠ্যাপ ঠ্যাপ হয়, অথচ অন্য জায়গায় বাড়ি দিলে আওয়াজটা একটু খটখট হয়। আমি বললাম, তাহলে আমরা এখান থেকে খোঁড়া শুরু করি? কুসুম বলে, শুরু করো। আমি বললাম, আচ্ছা শোন, আমি হচ্ছে কুফা, বুঝছিস? তো তোদের এখানে যার কপার ভালো তাকে দিয়ে শুরু করানো যাক। হ্যাঁ, কার কপার ভালো বলতো? দেখা গেল সবারই একই অবস্থা, কারো কপালই খুব একটা ভালো না। কাউসারের কাছে যেহেতু চিন্তা তাবিজ আছে, তাই সে তাবিজটাকে চুমু দিয়ে ইয়ালি বলে একটা শাবল দিয়ে ঘা বসিয়ে দিল। সবাই মিলে কুপিয়েই যাচ্ছি, প্রথম দিকে মাটি বের হলো। তারপর হঠাৎ আমরা শক্ত কিছুতে ঘা দিলাম। মাটি সরিয়ে দেখি পাথরের একটা আস্তরণ। আমরা শাবল দিয়ে গিয়ে পাথর ভাঙতে পারবো? কুসুম বলল, এই দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা একটু চিন্তা করে নি। কী চিন্তা করবে আবার? আমরা যদি আস্তে আস্তে পুরো মন্দিরের মাটি সরিয়ে ফেলি তাহলে মন্দিরের দরজাটা পেয়ে যাব। তখন দরজা ভেঙে ভেতরে ঢোকা অনেক সহজ হবে। তাহলে আমাদের তাড়াহুড়া কিসের? আমি কুসুমকে চাপা গলায় বললাম, কুসুম, তাড়াহুড়া আছে। কুসুম জিজ্ঞাসা করলো, মানে কিসের তাড়াহুড়া? আমি ফিসফিস করে বললাম, বদরুলের সামনে আসলে বলতে চাচ্ছি না, ছোট তো। আচ্ছা ঠিক আছে, আমি বদরুলকে সরিয়ে দিচ্ছি। কুসুম এবার একটু এগিয়ে গেল। হাঁড়ি পাতিল চাল ডাল ডিম সব কিছুর উপর চোখ বুলিয়ে একটা প্যাকেট সরিয়ে ফেলল। তারপর সে বদরুলকে ডেকে বলল, এই বদরুল, আয় তো, সর্বনাশ হয়ে গেছে। বদরুল এগিয়ে এসে বলে, কি সর্বনাশ আপু? আরে লবণ আনতে ভুলে গেছি, তুই এক দৌড় দিয়ে একটু লবণ নিয়ে আয় তো। আনতে পারবি না? বদরুল দাঁত বের করে হেসে বলে, পারবো, পারবো না কেন? কোনো কিছু করার জন্য দৌড় দিতে বলা হলে তার কোনো ক্লান্তি নেই। তাকে আমি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি।
বজরুল যখন দৌড়াতে শুরু করলো তখন পেছন থেকে কুসুম এসে বলে, আর শোন, আর যদি পারিস তাহলে 1 বোতল কলের পানি আনিস তো। বজরুল দৌড়াতে দৌড়াতে বলে, ঠিক আছে আপা, নিয়ে আসুন লবণ আর পানি। বজরুল জঙ্গলের গাছপালার মাঝে অদৃশ্য হয়ে যাওয়ার পর কুসুম আমার দিকে ঘুরে তাকিয়ে বলে, কিসের জন্য আমাদের এত তাড়াহুড়া? আমি আর রঞ্জু তখন গত রাতের পুরা ঘটনাটা বললাম, একেবারে বাক্সের ভেতরে পাওয়া গোপন AK-47 এবং তাতে মাটি ভরে নষ্ট করে রাখা সব কিছু। কুসুম আর কাউসার নিঃশ্বাস বন্ধ করে শুনল। পুরোটা শোনার পর কাউসার আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, খোদার কসম সত্যি কথা বলছিস? আমি বললাম, খোদার কসম। সত্যি সত্যি এরা চানখার সোনার কলস খুঁজতে আইছে? হ্যাঁ। যদি জানে আমরা সেটাকে বের করে ফেলছি তাহলে কি হবে? আমাদের থেকে মনে হয় কেড়ে নিয়ে যাবে রে। কাউসার দাঁত কিরমির করে বলে, খুন করে ফেলব আমি। তুই খুন করে ফেলবি না কাউসার, তোকেই খুন করে ফেলবে রে কাউয়া রে কাউয়া। আমি বললাম, আচ্ছা থামো সবাই, খুনাখুনি দরকার নাই, তাদের সময় লাগবে, তার আগে আমরা গুপ্তধন বের করে সরিয়ে ফেলবো। সত্যি কথা সত্যি কথা, স দেরি করে লাভ নাই। কাউসার খন্তটা নিয়ে পাথরের উপর ঘা মারতে লাগলো। তাকে দেখে মনে হচ্ছে খন্তা দিয়ে পাথর ভেঙে ফেলবে। তবে কিছুক্ষণ চেষ্টা করার পর আমরা বুঝতে পারলাম আমরা যেটাকে পাথর ভাবছি সেটা আসলে সত্যি পাথর না। 150-200 বছর আগে মনে হয় আজকালকার মতো শক্ত বিল্ডিং বানানো সম্ভব ছিল না, কারণ পাথরের মতো অংশটা ঝুরঝুর করে ভেঙে পড়তে লাগলো। ঘন্টা খানেকের মধ্যে আমরা একটা ছোট গর্ত করে ফেললাম। ভিতরটা ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। একটা টর্চ লাইট থাকলে ভালো হতো, কিন্তু আমাদের কাছে যে টর্চ লাইট নাই। কাজেই আমরা গর্তটা একটু বড় করতে শুরু করি। কিছুক্ষণের মাঝেই গর্তটা একটু বড় হয়ে গেল। এখন ভেতরে মাথাটা ঢুকিয়ে উঁকি মেরে কিছু দেখাও যায়। আবছা আবছা আলোতে আমরা একটা ঘর দেখতে পেলাম। ঘরের দেয়ালে খোদাই করা মূর্তি, চারপাশে বাক্সের মতো অনেক কিছু ছড়ানো ছিটানো। শুধু তাই না, মনে হলো হাড়গোড়ও ছিটানো আছে। তবে চানখার সোনার কলসি না পেলেও আমরা এক পাশে একটা সিঁড়ি দেখতে পেলাম। সিঁড়িটার মুখটা যদি কোনোভাবে বের করা যায় তাহলে ভিতরে ঢোকাটা তো আরও সহজ হয়ে যাবে। উত্তেজনায় আমরা জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকি। আমাদের এখনও বিশ্বাসই হচ্ছে না আমরা চানখায়ের গুপ্তধন প্রায় পেয়ে গেছি। এখন আমাদেরকে কেউ দেখে না ফেললেই রক্ষা। রঞ্জু বলে, আচ্ছা, আমি বলতেছি কি, আমাদের এখন খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। আমি মাথা নেড়ে বললাম, আমি জীবনেও মাথা ঠান্ডা করতে পারিনি রঞ্জু। কাউসারও বলে, হ্যাঁ রে, আমারও মাথা খুব গরম। তোরা ফালতু কথা বলে সময় নষ্ট করবি না, এখন কি করতে হবে তাই বল। উপর থেকে ভালো দেখা যাচ্ছে না, একজনকে নিচে নামতে পারলে ভালো হয়। ভিতরে যে কি আছে কে জানে। আমার কাছে জিন্দাবিরা তাবিজ আছে, যক্ষিণী আমারে কিছু করতে পারবে না। কাওয়া, আমি সাপ বিছার কথা বলছিলাম রে, কুসুম বলে ওঠে। রঞ্জু বলল, এই থামো তোমরা, তার থেকেও বিষাক্ত হচ্ছে ডেঞ্জারাস গ্যাস। ভিতরে যদি একবার কার্বন মনোঅক্সাইড থাকে না। আমি বললাম, আমার মাথায় একটা আইডিয়া আছে। কি আইডিয়া বলতো? মোরগটাকে দড়ি দিয়ে বেঁধে নিচে নামিয়ে দিই, যদি কোনো বিষাক্ত গ্যাস থাকে মোরগটা মরে যাবে। রঞ্জু আমার দিকে তাকিয়ে বলে, অপু, তুই যতই রাগ করিস না কেন, আমাকে এটা বলতেই হবে। কি বলতে যাচ্ছিস তুই বলতো? তোর চেহারাটা যতই বোকা বোকা হোক না কেন, তোর মাথায় অনেক বুদ্ধি, বিশ্বাস কর। অনেক হয়েছে রঞ্জু, আমরা মোরগটা নামাই। কাজেই আমরা মোরগটাকে আমাদের গামছার সাথে বেঁধে ধীরে ধীরে নিচে নামালাম। এটা একটু ডানা ঝাপটালো, কক কক শব্দ করলো, তারপর শান্ত হয়ে ঝুলে রইল। মোরগটা মনে হয় বুঝে গেছে যে মোরগ হয়ে জন্ম নিলে অনেক রকমের যন্ত্রণায় সহ্য করতে হয় এবং কারণে অকারণে মানুষের খাদ্য হওয়ার জন্য জীবন দিতে হয়। নিচে কোনো রকম বিষাক্ত গ্যাস নাই জানার পরও রঞ্জু ভিতরে নামা নিয়ে আপত্তি করতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, কিরে, এখন তোর কি সমস্যা? যদি ভিতরে মিথেন গ্যাস থাকে, গাছপালা পচে মিথেন গ্যাস হয়, টর্চ লাইট নাই, মোমবাতি যদি জ্বালাইতে যায় তাহলে আগুন ধরে যাবে। আচ্ছা ঠিক আছে, আগে মোমবাতি জ্বালিয়ে টেস্ট করে নি তাইলে। রঞ্জু আমার দিকে আবার তাকিয়ে বলে, গুড আইডিয়া। তুই যতই দেখছি ততই অবাক হচ্ছি আমি অপু। রঞ্জু, তুই অবাক হওয়ার অনেক সময় পাবি।
মোমবাতিটা নিচে নামানোর জন্য একটা সরু দড়ি বা সুতা দরকার, সাথে সেটা নাই। তবে আমরা গামছার এক পাশ থেকে একটুখানি ছিঁড়ে নিলাম, সেটা দিয়ে মোমবাতিটা বেঁধে মোমবাতিটা জ্বালিয়ে আস্তে আস্তে নিচে নামালাম। মোমবাতিটা জ্বালিয়ে আস্তে আস্তে নিচে নামানোর পর ভেতরে আগুন ধরে গেল না, অর্থাৎ নিচে বিষাক্ত গ্যাসও নাই, বিস্ফোরকও নাই, এবং নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেন আছে, তাই একজন নিচে নামতে পারে। আমি বললাম, আচ্ছা আমি নামি? তখন কাউসার বলে, আমি নামি, আমার কাছে জিন্দাবিলে তাবিজ আছে। আমি বললাম, আমি বলছিলাম কি, তোমরা বাইরে থাকো, আমি গামছা 2টা দড়ির মতো করে বানিয়ে শরীরে বেঁধে রাখি, যদি কোনো ইমার্জেন্সি হয় তোমরা টেনে বের করে আনবা, বুঝছো? আরে আমি নামলেও তো একই কথা। গ্রামে আসার পর থেকে আমি সবার মতো খালি পায়ে হাঁটার চেষ্টা করছি, কিন্তু জঙ্গলে আসবো বলে এখন জুতা পরে আছি। কিন্তু আমি কাউসারকে দেখালাম নিচে এবং বললাম, শোনো, নিচে সাপ বিচ্ছা আছে কি না কে জানে, আমি যেহেতু জুতা পরে আছি তাই সেগুলো আমাকে কামড়াতে পারবে না, বুঝছো? কাউসার শেষ পর্যন্ত রাজি হলো। আমাদের কাছে দড়ি নেই, গামছা দিয়ে দড়ির কাজটা চালানো হবে। সব মিলে 3টা গামছা, আমার আর রঞ্জু 2টা আর কাউসারের 1টা। 3টা গামছা বেঁধে গিট পাকানো হলো। আমি আমার প্যান্টে বেঁধে নিলাম, অন্য 3জন মাথাটা ধরে রাখলো। আমি প্রথমে ওপর থেকে আমার ব্যাকপ্যাকটা ফেলে দিলাম, তারপর গর্ত দিয়ে ঠেলে ঠুলে নামতে থাকলাম। প্রথমে উপরে হাত দিয়ে শরীরটাকে নিচে ঝুলিয়ে দিলাম, তারপর গামছাটা ধরে ঝুলে থাকলাম। ওপর থেকে 3জন আস্তে আস্তে গামছার দড়িটা ঢিল করতে লাগলো এবং আমি নিচে নামতে থাকলাম। ছাদটা খুব বেশি উঁচুও ছিল না, তাই নিচে নেমে গেলাম। নিচে নামার পর কী হবে সেটা দেখব আগামী পর্বে।